আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নপূর্ণা আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে কথা বলতে চাই, অরুণাচলে ঢুকে পড়ল কি চাইনিজ আর্মি? ইন্ডিয়ান আর্মির কড়া জবাব। ভারত চীন সীমান্ত কি আবারও উত্তপ্ত হয়ে উঠছে? অরুণাচল প্রদেশের দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় কি সত্যি নিঃশব্দে ঢুকে পড়েছে চীনা লাল ফৌজ বা পিএলএ? তৈরি করে ফেলেছে নিজেদের স্থায়ী সামরিক ক্যাম্প? সম্প্রতি ভারতীয় বেশ কিছু গণমাধ্যমে এমনই একটি বিস্ফোরক খবর ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। দাবি করা হচ্ছিল, অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার টাকসিং সেক্টরে ভারতের ঐতিহ্যবাহী জমি নাকি এখন চীনের দখলে। শুধু তাই নয়, গত কয়েক বছর ধরে সেখানে রাস্তা, সেতু এবং সামরিক ক্যাম্প বানানোর মতো গুরুতর অভিযোগও উঠেছে। কিন্তু আসল সত্যটা কি? এইসব জল্পনা ও দাবির মুখে এবার সরাসরি মুখ খুলেছে ভারতীয় সেনাবাহিনী। তারা যে জবাব দিয়েছে তা এক কথায় ভারতের প্রতিরক্ষা কৌশলের এক বিশাল বার্তা। কি ঘটেছে সেখানে, কেন এই দাবি করা হলো, আর ভারতীয় সেনার অবস্থানই বা কি? ঘটনার শুরু কিন্তু কোনো আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্ট থেকে নয়, বরং শুরু হয়েছে ভারতের একদম সীমান্ত অঞ্চলের স্থানীয় মানুষের দাবি থেকে। অরুণাচল প্রদেশের আপার সুবানসিরি জেলার টাকসিং সার্কেলের একটি স্থানীয় সামাজিক সংগঠন রয়েছে, যার নাম ওয়া ওয়েলফেয়ার সোসাইটি। আর এই সংগঠনটি মূলত সেখানকার স্থানীয় না উপজাতির প্রতিনিধিত্ব করে। গত 26শে জুন এই সংগঠনটি আপার সুবানসিরি জেলার ডেপুটি কমিশনার বা ডিসির কাছে একটি স্মারকলিপি জমা দেয়। আর এই স্মারকলিপিটি সামনে আসার পরেই গণমাধ্যমের খবরের ঝড় ওঠে। কি বলা হয়েছিল সেই স্মারকলিপিতে? না ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কেরু চাঁদের অত্যন্ত স্পষ্টভাবে অভিযোগ করেন যে গত 10 থেকে 15 বছর ধরে চীনা সেনাবাহিনী বা পিপলস লিবারেশন আর্মি পিএলএ এই সীমান্ত অঞ্চলে ধাপে ধাপে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণ বাড়িয়েছে। তাদের দাবি অনুযায়ী গত 6 বছরে পরিস্থিতি আরো জটিল হয়েছে। স্থানীয় বাসিন্দারা অতীতে যে সমস্ত পাহাড়ি জমিতে অবাধে চলাচল করতেন, যেখানে তাদের গবাদি পশু চড়ে বেড়াতো, শিকার করা হতো কিংবা বনের ফলমূল এবং কাঠ সংগ্রহ করা হতো, সেই আদি পুরুষদের জমি নাকি এখন চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। সেই স্মারকলিপিতে চীনের দখলে যাওয়া এমন 5টি সুনির্দিষ্ট জায়গার নাম উল্লেখ করা হয়েছে। জায়গাগুলো হলো ওয়িং, পানিয়ার, মারপান, পোটরাং, তিনদিনতাং। সংগঠনটির দাবি 2020 সালের পর থেকে এই 5টি এলাকা পুরোপুরি চীনের কবজায় চলে গেছে। এই জায়গাগুলো শুধু কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাই নয়, এগুলো টাকসিং সদর দপ্তরের খুব কাছাকাছি এবং স্থানীয় উপজাতিদের জন্য অত্যন্ত পবিত্র ও ধর্মীয় গুরুত্ব সম্পন্ন স্থান। স্থানীয়দের অভিযোগ, চীন সেখানে কেবল অনুপ্রবেশই করেনি, বরং পাকা রাস্তা, সেতু এবং সামরিক ক্যাম্পও তৈরি করে ফেলেছে। তারা এই দাবির সপক্ষে প্রশাসনের কাছে কিছু ছবি জমা দেয় এবং রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের দ্রুত হস্তক্ষেপ দাবি করে। এই খবরটি যখনই বিভিন্ন সংবাদ মাধ্যমে শিরোনাম হতে শুরু করে, তখনই নড়ে চড়ে বসে ভারতের প্রতিরক্ষা মহল। আর এর ঠিক পরপরই সোমবার ভারতীয় সেনাবাহিনী একটি সরকারি বিবৃতি জারি করে। সেনাবাহিনীর পক্ষ থেকে এই সমস্ত দাবিকে এক ঝটকায় উড়িয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী তাদের বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, আমরা অরুণাচল প্রদেশে চীনা পিএলএর সাম্প্রতিক অনুপ্রবেশ এবং ক্যাম্প স্থাপনের অভিযোগ সংক্রান্ত কিছু মিডিয়া রিপোর্ট দেখেছি। এই রিপোর্টগুলো সম্পূর্ণ ভুল, ভিত্তিহীন এবং এর কোনো বাস্তব সত্যতা নেই। ভারতীয় সেনা অত্যন্ত ব্যর্থহীন ভাষায় পরিষ্কার করে দিয়েছে যে ভারতের সীমানার ভেতর কোনো চীনা অনুপ্রবেশ ঘটেনি এবং নতুন কোনো পিএলএ ক্যাম্পও তৈরি করা হয়নি। সীমান্ত পুরোপুরি সুরক্ষিত রয়েছে। এখানে একটি বিষয় লক্ষ্য করার মতো, স্থানীয় সংগঠনের এই স্মারকলিপিতে কিন্তু ভারতীয় সেনাবাহিনীর ওপর আস্থা পুনর্ব্যক্ত করা হয়েছিল। তারা বলেছিলেন, দেশের সীমান্ত রক্ষায় ভারতীয় সেনার ভূমিকার ওপর তাদের পূর্ণ ভরসা আছে, তবে তারা জমি হারানোর আশঙ্কায় চিন্তিত
চিন্তিত, কিন্তু সেনাবাহিনী বিষয়টিকে খতিয়ে দেখে নিশ্চিত করেছে যে সাম্প্রতিক সময়ে কোনো নতুন জমি হারানোর বা চীনের ভেতরে ঢুকে ক্যাম্প করার খবর সত্য নয়। এর ফলে সীমান্তে ভারতীয় ভূখণ্ড হাতছাড়া হওয়ার যে গুজব বা আতঙ্ক ছড়াচ্ছিল তার অবসান ঘটেছে। এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে এই সময়ে এমন দাবি কেন সামনে এলো, আর এর পেছনে বর্তমান ভারত চীন সম্পর্কের সমীকরণটাই বাকি। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনাটি এমন একটি সময় সামনে এসেছে যার মাত্র কিছুদিন আগেই বেজিং এ ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিষয়ক 35তম ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন এন্ড কোঅর্ডিনেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সেই বৈঠকটি অত্যন্ত গঠনমূলক এবং ইতিবাচক ছিল। দুই দেশই সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সন্তোষ প্রকাশ করেছিল। ঠিক এই আবহে ভারতের সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকাল, যিনি দায়িত্ব হস্তান্তর করেছেন নতুন সেনাপ্রধানের নিকট, এক সাক্ষাৎকারে সম্প্রতি সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি বা প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল কিন্তু অত্যন্ত সংবেদনশীল। সেনাপ্রধান নিশ্চিত করেছেন যে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং দেশের অখণ্ডতা রক্ষা করতে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে অত্যন্ত শক্তিশালী ও সতর্ক অবস্থান বজায় রেখেছে। প্রকৃতপক্ষে ভারত চীন সীমান্তে ম্যাকমোহন লাইন বা এলএসির অনেক জায়গায় সীমানা নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে ধারণাগত পার্থক্য রয়েছে। অনেক সময় দেখা যায় চীন তাদের নিজেদের দাবি করা সীমানার ভেতরে রাস্তা বা ক্যাম্প বানায়, যা স্থানীয়দের চোখে ভারতের সীমানার ভেতরে মনে হতে পারে। তবে ভারতীয় সেনা অত্যন্ত সূক্ষ্মভাবে স্যাটেলাইট এবং ড্রোন নজরদারির মাধ্যমে প্রতি ইঞ্চিতে কড়া নজর রাখছে, যার কারণে তারা এত আত্মবিশ্বাসের সাথে এই দাবি প্রত্যাখ্যান করতে পেরেছে। তাহলে পুরো বিষয়টি থেকে কি পরিষ্কার হলো? একদিকে রয়েছে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের নিজেদের ঐতিহ্যবাহী জমি ও চারণভূমি নিয়ে এক ধরনের উদ্বেগ ও আশঙ্কা, আর অন্যদিকে রয়েছে দেশের সেনাবাহিনীর অফিসিয়াল এবং স্ট্র্যাটেজিক অবস্থান, যারা বলছে ভারতের সার্বভৌমত্ব সম্পূর্ণ সুরক্ষিত এবং সাম্প্রতিক কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বাংলাদেশ ও ভারতের দর্শকদের জন্য এই সীমান্ত পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা অনেকাংশেই এই দুই মহাশক্তির সম্পর্কের ওপর নির্ভর করে। ভারতীয় সেনাবাহিনীর এই দ্রুত স্পষ্ট জবাব সীমান্ত এলাকার সাধারণ মানুষের মনের ভয় যেমন দূর করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও একটি শক্ত বার্তা দিয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে চীন বা চাইনিজ আর্মি ভারতীয় সীমান্তে বা ভারতের অরুণাচল প্রবেশে ঢোকেনি, এটা ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে পরিষ্কার করেছে। যে ধোঁয়াশা ছিল এবং বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট পর্যন্ত হয়েছিল, সেই ধোঁয়াশাটা মনে হয় কেটে গেছে। এই মুহূর্তে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রজেক্টের কথা শুনেছেন। এই প্রজেক্ট নিয়ে আজকের আলোচনা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি আলোচনাটি। ধরুন, আপনার প্রতিপক্ষের সমস্ত ব্যবসা, যুদ্ধজাহাজ, তেল, গ্যাস সবকিছু একটা মাত্র রাস্তা দিয়ে চলাচল করে, আর সেই রাস্তাটা আপনার বাড়ির পাশে। তাহলে আপনি সেই রাস্তার মুখে আপনি একটা বড়সড় সামরিক ঘাঁটি তৈরি করলেন। তাহলে তার কি এফেক্ট হবে? তাহলে কি যুদ্ধ না করেও আপনি প্রতিপক্ষকে চাপে রাখতে পারবেন না? উত্তরটা নিশ্চিতভাবেই হবে হ্যাঁ। আর ভারত ঠিক সেই কাজটাই করতে চাইছে গ্রেট নিকোবরে। আর কি অদ্ভুত একটা যোগাযোগ দেখুন, ঠিক এই সময়েই বাংলাদেশ ক্রমশ ভারতের থেকে দূরে সরে যাচ্ছে, চীনের কাছে চলে যাচ্ছে, পাকিস্তানের কাছে চলে যাচ্ছে, ভারত বিরোধীদের কাছে যাচ্ছে। ভারতের পরিবর্তে চীনের হাতে যাচ্ছে মংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের প্রকল্প। অন্যদিকে চট্টগ্রাম বন্দরেও বহু বছর ধরে চীনা বিনিয়োগ ও অবকাঠামোগত উপস্থিতি রয়েছে। এগুলো কি আলাদা ঘটনা?
নাকি সবকিছু মিলিয়ে ভারত মহাসাগরে শুরু হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক দাবার খেলা? আজ আমরা সেটাই বিশদে বুঝব গ্রেট নিকোবর দিয়ে। প্রথমে বলি, কেন হঠাৎ এই গ্রেট নিকোবর? ভারতের মানচিত্রের দিকে তাকান, দেখলে মনে হবে আন্দামান নিকোবর যেন মূল ভূখণ্ড থেকে অনেক দূরে, কিন্তু সামরিক কৌশলের দূরত্ব নয়, অবস্থানটাই আসল। গ্রেট নিকোবর পৃথিবীর অন্যতম ব্যস্ত সমুদ্রপথের খুব কাছে। স্ট্রেট অফ মালাক্কা, তার গুরুত্ব অনেকটা স্ট্রেট অফ হরমুজের মতো। আর চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সমেত পূর্ব এশিয়ার দেশগুলোর কাছে মালাক্কা প্রণালী হরমুজ প্রণালীর চেয়েও কম গুরুত্বপূর্ণ নয়, কারণ এই পথ দিয়েই মধ্যপ্রাচ্য থেকে তেল আসে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং পূর্ব এশিয়ার দেশে। প্রতিদিন শত শত বাণিজ্যিক জাহাজ এই রুট ব্যবহার করে। ভারত বহু বছর ধরেই বুঝছিল এই অবস্থানকে যদি কাজে লাগানো যায় তাহলে ভারত শুধু দক্ষিণ এশিয়ার নয়, পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হয়ে উঠতে পারে। প্রকল্পটির লক্ষ্য তাই শুধু একটি বন্দর তৈরি নয়, ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, দ্বৈত ব্যবহারযোগ্য বিমানবন্দর, মানে বেসামরিক এবং সামরিক দুরকম কাজে ব্যবহার করা যাবে যে বিমানবন্দর, বিদ্যুৎ অবকাঠামো ও নতুন টাউনশিপ গড়ে তোলা, এটাই। আর এখানেই এসে যায় চীনের মালাক্কা ডিলেমা। চীনের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? সীমান্তে নয়, সমুদ্রে। চীনের বিপুল পরিমাণ তেল আমদানি এবং সামুদ্রিক বাণিজ্যের বড় অংশ মালাক্কা প্রণালী দিয়ে যায়। এই নির্ভরতাকেই আন্তর্জাতিক কৌশলবিদরা মালাক্কা ডিলেমা বলে থাকেন। যদি কোনো বড় সংঘাত হয় এবং এই রুট ঝুঁকির মুখে পড়ে, তাহলে চীনের শিল্প, জ্বালানি ও সামরিক সরবরাহ বড় চাপে পড়তে পারে। গ্রেট নিকোবরে ভারত কি করতে চাইছে? ভারতের পরিকল্পনা শুধু একটি নৌঘাঁটি নির্মাণ নয়, বরং গভীর সমুদ্র বন্দর, আন্তর্জাতিক ট্রান্সশিপমেন্ট টার্মিনাল, দীর্ঘ রানওয়ের বিমানবন্দর, সামরিক লজিস্টিক কেন্দ্র, উন্নত রাডার, ড্রোন নজরদারি, যুদ্ধজাহাজের ঘাঁটি, অর্থাৎ শান্তিকালে বাণিজ্যিক কেন্দ্র, সংকটকালে সামরিক ঘাঁটি। এই দ্বৈত চরিত্রই হল ভারতের গ্রেট নিকোবর মেগা প্রজেক্টের আসল শক্তি। এই প্রসঙ্গে একটু নিয়ে আসি বাংলাদেশের অবস্থান এবং মংলা ও চট্টগ্রাম বন্দর কেন গুরুত্বপূর্ণ। দেখুন, বাংলাদেশের ম্যাপের দিকেও তাকান। সম্প্রতি মংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের প্রকল্প, যা 2015 থেকে ভারতের কাছে ছিল, ভারতের জন্য নির্ধারিত ছিল, সেটা বাতিল করে বাংলাদেশ এটা দিয়েছে চীনকে। চীনের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা, মানে চীন সরকারকেই দিয়েছে। এটি ভারতের জন্য একটি কৌশলগত ধাক্কা অবশ্যই। অন্যদিকে চট্টগ্রাম বন্দরে বহু বছর ধরে চীনা অর্থায়ন ও অবকাঠামো উন্নয়ন হয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা জরুরি। এর অর্থ এই নয় যে চট্টগ্রাম বা মংলা চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। বন্দর দুটি বাংলাদেশেরই, কিন্তু চীনা বিনিয়োগ, নির্মাণ এবং অর্থনৈতিক উপস্থিতি বেইজিংকে দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ প্রভাব অর্জনের সুযোগ করে দিয়েছে।
ভারতের নিরাপত্তা বিশ্লেষকদের তাদের কাছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। এর অর্থ নয় যে চীনের নিয়ন্ত্রণে চলে গেছে এই দুটো বন্দর, দুটো বাংলাদেশের আছে, কিন্তু চীনা বিনিয়োগ, নির্মাণ এবং অর্থনৈতিক উপস্থিতি উদ্বেগের কারণ সেখানটাই। চীনের এর সাথে আসুন, চীনের স্ট্রিং অফ পার্লস, শুনেছেন এর কথা। চীন বহু বছর ধরে ভারত মহাসাগরে বিভিন্ন বন্দরে বিনিয়োগ করছে। পাকিস্তানের গদার, শ্রীলঙ্কার হাম্বানটোটা, মিয়ানমারের কিয়াউপিউ এবং বাংলাদেশের চট্টগ্রাম ও এখন মংলা অর্থনৈতিক অঞ্চলেও চীনের বাড়তি উপস্থিতি এসে গেল। সব মিলিয়ে অনেক বিশ্লেষক এটাকে স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে ব্যাখ্যা করেন, আর চীনের উদ্দেশ্যও সেটা। এই পরিস্থিতিতে এখানেই ভারতের পাল্টা চাল। ভারত বুঝেছে প্রতিটি বন্দরের পাল্টা আরেকটি বন্দর তৈরি করলেই হবে না, বরং সমুদ্র পথের গুরুত্বপূর্ণ গলাগুলো দেখতে হবে এবং গলাগুলো যাতে টিপে দেয়া যায় সময় মতো সেই ব্যবস্থা করতে হবে। গ্রেট নিকোবর সেই কারণেই এত গুরুত্বপূর্ণ। এখান থেকে ভারত সহজে নজর রাখতে পারবে ভারত মহাসাগরের পূর্বাঞ্চল এবং মালাক্কার দিকে যাওয়া সামুদ্রিক রুটে। এর ফলে যুদ্ধ জাহাজ, সাবমেরিন বা সন্দেহজনক জাহাজের গতিবিধি সম্পর্কে দ্রুত তথ্য পাওয়া সম্ভব হবে। অনেকেই বলেন, সমর বিশেষজ্ঞরা, যে যুদ্ধের পরিস্থিতি এলে ভারত একদিনে মালাক্কা বন্ধ করে দিতে পারবে হয়তো, কিন্তু দেবে এমন তো নয়, কারণ এটা বাস্তবসম্মত বক্তব্য নয়। মালাক্কা একটি আন্তর্জাতিক সমুদ্র পথ, ভারত একা এটা বন্ধ করতে পারে না, তার জন্য ইন্দোনেশিয়াকে দরকার হবে, আরো বিভিন্ন দেশ দরকার হবে। তবে ভারত এমন পরিস্থিতি তৈরি করতে পারে যাতে চীনা নৌবাহিনীর চলাচল অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সামরিক ভাষায় এটাকে বলা হয় সি ডিনায়াল, অর্থাৎ সমুদ্রে তোমাদের যাওয়া আসাটা নিষিদ্ধ করা। সেইটা মানে অনেকটাই করতে পারে, যেমনটা ইরান করেছে হরমুজ প্রণালীতে। আবার যার পাল্টা দিতে আমেরিকা অবরোধ তৈরি করেছে হরমুজকে ঘিরে। চীন যদি বাড়াবাড়ি করে, ভারতের ভূমিকাও ইরান বা আমেরিকা যেমনটা করেছে হরমুজে তেমনটাও হতে পারে। এটাই ভারতের সবথেকে বড় কৌশলগত সুবিধা। বাংলাদেশ তার মংলা বন্দর ভারতের কাছ থেকে কেড়ে নিয়ে চীনকে দেওয়ার ফলে এবং চট্টগ্রাম বন্দরে আগে থেকে চীনের উপস্থিতির দরুন ভারত নিঃসন্দেহে চাপে পড়েছে। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে বিষয়টা আলাদা। তাদের লক্ষ্য যেখান থেকে বেশি বিনিয়োগ পাওয়া যাবে সেখান থেকেই উন্নয়ন করা। চীন, জাপান সব পক্ষের সঙ্গেই তারা অর্থনৈতিক সম্পর্ক রাখতে চায়। শেখ হাসিনার আমলে ভারতের সঙ্গে রাখতে চাইছিল, তবে বর্তমানে এবং মোহাম্মদ ইউনূসের সময় থেকে, শেখ হাসিনার পতনের পর থেকে ভারত থেকে স্পষ্টতই দূরে সরে যাচ্ছে বাংলাদেশ, এবং দূরে সরছে বাংলাদেশ এবং বাংলাদেশ চীনের কাছাকাছি হচ্ছে। ভারত ও চীনের প্রতিযোগিতার প্রেক্ষাপটে মংলার মতো প্রকল্পের কৌশলগত গুরুত্ব বাড়ে, কারণ সেটা ওদের ম্যাপ দেখলেই আপনি বুঝতে পারবেন সুন্দরবনের কোথায় আছে, কলকাতা থেকে মাত্র কতটা দূরে সেটা দেখলেও বুঝতে পারবেন। আর গ্রেট নিকোবরের মতো মেগা প্রকল্পের গুরুত্ব যে কতখানি সেটা বোঝা যায় চীনের দীর্ঘমেয়াদী রণকৌশলের দিকে একটু দেখলেই। মালাক্কা প্রণালীর একেবারে গায়ের পাশে ভারতের গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ, যেন ভারতের কাছে ঈশ্বরের অসীম আশীর্বাদ। ভারতের মোদী সরকার সেই ঈশ্বরের আশীর্বাদকে কাজে লাগাতে চাইছে, তবে কাজটা সহজ নয়, কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি সঙ্গে আন্তর্জাতিক রাজনীতিও আছে।
গ্রেট নিকোবর প্রকল্পের বিরোধিতায় ভীষণভাবে নেমে পড়েছে ভারতের জাতীয় কংগ্রেস দল। এই দলের তাত্ত্বিক নেতা জয়রাম রমেশ এবং দলের সুপ্রিম লিডার পারিবারিক নেতৃত্ব যার হাতে, সেই রাহুল গান্ধী প্রবল শোরগোল তুলেছেন ভারত সরকারের এই গ্রেট নিকোবর প্রকল্পের বিরুদ্ধে। তাদের বক্তব্য, এই প্রকল্প গ্রেট নিকোবরের পরিবেশ ও মূলবাসীর যারা আছে শাম্পেন ও গ্রেট নিকোবরীদের আদিম জীবনযাত্রা শেষ করে দেবে। শাম্পেনদের সংখ্যা কত জানেন? এই মুহূর্তে 250 থেকে 300-র মধ্যে। সভ্য পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক বেশ কম, তবে তারা আন্দামানের ওই জারোয়াদের মতো বিপজ্জনক নয়। এবং তাদের মতো যেভাবে তাদেরকে একটা সময় যেভাবে তাদেরকে অসভ্য বলা হতো, এই যে শাম্পেনরা কিন্তু আদৌ তা নয়, তারা আদৌ বিপজ্জনক নয়। আর সেখানে যে ভদ্র সভ্য জগতের মানুষ যান না তাও নয়, এরা নিতান্তই শান্তিপ্রিয় জারোয়ারা আজ সভ্যতার সংস্পর্শে এসে গেছে। তাদেরকেও অর্থাৎ শাম্পেনকেও যদি এই জায়গাতে নিয়ে আসা যায়, এবং সেটা এনেছে কারা, জারোয়াদেরকে এখানে নিয়ে এসছে কারা, সেটা এনেছে রাহুল গান্ধীদের দল কংগ্রেস। এবং তারা এনেছিল তাহলে শাম্পেনদের নিয়ে তাদের এই মরা কান্নাটা কেন? এটা কি চীনের হাতে তামাক খেয়ে? এই প্রকল্পের বিরোধিতার পেছনে কি শুধু পরিবেশ ও আদিবাসী অধিকার নিয়ে উদ্বেগ, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে আন্তর্জাতিক ভূ রাজনীতিও? এমন অভিযোগ কিন্তু উঠে গেছে। কংগ্রেস দলকে এই প্রশ্নই করা যায় যে আন্দামান ট্রাঙ্ক রোড, মানে এটিআর যার সহজ নাম, সেটা নির্মাণের পরিকল্পনা হয়েছিল 1960-এর দশকে এবং সেই পরিকল্পনা নেওয়া হয়েছিল কংগ্রেস আমলে। বাস্তবে নির্মাণ কাজ 1973 সালে শুরু হয়। ধাপে ধাপে কাজ শেষ হয়ে 1989 সালে পুরো সড়কটি চালু হয়। অর্থাৎ জারোয়াদের বনভূমির ভেতর দিয়ে, তাদের জায়গা দিয়ে, তাদের বসবাসের জায়গা দিয়ে রাস্তা তৈরির পরিকল্পনা সেই জওহরলাল নেহরুর আমলে, কাজ শুরু ও মোটামুটি শেষ ইন্দিরা গান্ধী হয়ে রাজীব গান্ধীর আমলে। ভারতের কোন রাজনৈতিক দল কিন্তু সেই প্রকল্পের বিরোধিতা করেনি। বিরোধিতা যাকে বলা যায় তীব্র বিরোধিতা, সেদিন অবশ্য হয়েছিল এবং সেটা করেছিল স্বয়ং জারোয়ারা। তারা বিষাক্ত তীর ছুঁড়ে অনেক মানুষকে আহত করেছিল, মৃত্যুর খবরও পাওয়া যায়। এবার কিন্তু গ্রেট নিকোবরের শাম্পেনরা তারা কিন্তু কোনো বিরোধিতা করেনি, বিরোধিতা করছে নিকোবরীরা। তারা মোটেই সভ্যতা বর্জিত নয়, তাদের গ্রাম সভা আছে, তারা মোবাইল ফোন ব্যবহার করে, আধুনিক জীবনযাত্রার মধ্যে আছে তারা, তারা ধর্মে খ্রিস্টান। তাদের বিরোধিতা কেন ভারতের এই প্রকল্পের বিরুদ্ধে, এটা একবার ভেবে দেখুন। প্রকল্পের বিরোধীরা কংগ্রেস, পরিবেশবিদ, নৃতত্ত্ববিদ এবং আন্তর্জাতিক কিছু মানবাধিকার সংগঠন বলছে এদের আপত্তির কারণ সম্পূর্ণ ভিন্ন। এরা প্রকল্পের বর্তমান রূপ, গ্রেট নিকোবরের বন, জীববৈচিত্র্য এবং শাম্পেন অধিবাসীদের জন্য ঝুঁকিপূর্ণ। গ্রেট নিকোবরের কথা বলছে না, শুধু শাম্পেনদের, যাদের সংখ্যা 250 থেকে 300-র মধ্যে, এবং যারা নিরীহ এবং ভদ্র সভ্য জীবনযাপন করতে চায়, জারোয়াদের মতো নয়। আমি জানি 1983-84 সালে আমার এক পরিচিত, সে গিয়েছিল গ্রেট নিকোবরে, শাম্পেনদের ওখানে ঘুরেও এসেছিল। চীন এই বিরোধিতাকে কাজে লাগাচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির ইতিহাস বলছে বড় শক্তিগুলো প্রায়ই অন্য দেশের অভ্যন্তরীণ বিতর্ককে নিজেদের কৌশলগত স্বার্থে ব্যবহার করার চেষ্টা করে। চীনের কৌশলগত স্বার্থ এই প্রকল্পের সঙ্গে গভীরভাবে জড়িত
এ কথা কেউ অস্বীকার করবে না। আর সেই স্বার্থের জন্য চীন করতে পারে না হেন কাজ নেই। তারা এই যারা বিরোধী তাদের যে আর্থিক সহায়তা দিচ্ছে, দিয়ে এটা তৈরি করছে, সেটাও বোঝা যায়। তবে এখানে গল্প শেষ নয়। গ্রেট নিকোবর প্রকল্প ভারতের জন্য শুধু একটি বন্দর বা একটি শহর নির্মাণের পরিকল্পনা নয়, এটি মালাক্কা প্রণালীর কাছাকাছি ভারতের কৌশলগত উপস্থিতিকে বহু গুণ বাড়িয়ে দেবে। বিশ্বের অন্যতম ব্যস্ত সমুদ্রপথে এত কাছে ভারত যদি আধুনিক বন্দর, বিমান ঘাঁটি, সামরিক অবকাঠামো গড়ে তোলে, তাহলে তা নিঃসন্দেহে চীনের জন্য একটি নতুন কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠবে। এই কারণেই ভারতের বহু অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা প্রকাশ্যে বলছেন, এই প্রকল্প আটকে গেলে বা বিলম্বিত হলে ভারতের খুব বড় ক্ষতি এবং সবচেয়ে বড় সুবিধা পাবে চীন। তাহলে কংগ্রেস কি চীনের হাতে তামাক খেয়ে ভারতের এই প্রকল্পের বিরোধিতা করছে? প্রশ্নটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তবে মনে রাখতে হবে, এটা মোদী সরকার, আর মোদী সরকার এই বিরোধিতা না মেনে এগিয়ে চলা শুরু করে দিয়েছে গ্রেট নিকোবর যে প্রকল্প, সেটা নিয়ে। আমরা আশা করব ভারত যেন এই ধরনের বিরোধীদের হস্তক্ষেপে যেন তারা কোনোদিন পিছিয়ে না আসে, পিছিয়ে আসবেও না। এখানেই শেষ করছি এখনকার প্রতিবেদন। ভালো থাকবেন, ধন্যবাদ।